বন্ধুগণ, স্বাগত। আজকে আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটু বড় হতে পারে ভিডিওটা, আপনারা ধৈর্য ধরে শুনবেন। এবং জিওপলিটিক্সে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। তার আগে আপনাদেরকে অনুরোধ করি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আমি আগের দিন একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যিনি বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি এখন চীনে গেছেন। চীনে তিনি এসসিও মিটিংয়ে গেছেন, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। সেখানে বিভিন্ন দেশ, প্রায় 10টি দেশ সেই মিটিংয়ে যোগদান করছে। চীনের একটা শহরে সেটা হচ্ছে। সেখানে রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে, পাকিস্তান আছে, উজবেকিস্তান আছে, কিরগিজস্তান আছে এবং আরও বেশ কিছু ইনভাইট মেম্বার আছে। মূলত এই মিটিংটার উদ্দেশ্যই হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং রাষ্ট্রীয় সুরক্ষা এবং অন্যান্য মিসলেনিয়াস বিষয়, বিবিধ আরও কারণ। এখন সেই মিটিংয়ে যখন গেছেন আমাদের বিদেশমন্ত্রী, দেখা যাচ্ছে তিনি যে চীনের সমস্ত বড় বড় লিডারদের সঙ্গে দেখা করছেন এবং কথা বলছেন, যোগাযোগ করছেন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তিনিও সময় দিয়েছেন এবং দেখা করেছেন। এবং আমরা দেখলাম তার যে অফিস বা প্যালেস, সেইখানে ডক্টর জয়শঙ্কর যে করমর্দন করছেন তার ছবি আমরা ইন্টারনেটে দেখেছি। আজকের দিন ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতেই পারছেন। কারো হাতে একটা যদি সেলফোন থাকে, তাহলে তার কাছে পৃথিবীর সমস্ত খবরগুলো মুঠোর মধ্যে এসে যাবে। তো যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে সমস্ত মিডিয়াতে সব যে ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এবং আলোচনা করছে, সেটা হচ্ছে হঠাৎ চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের একজন বিদেশমন্ত্রীকে এত গুরুত্ব দিলেন কেন? তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, তিনি ফরেন মিনিস্টারের সঙ্গে আলোচনা করেছেনই। এবং সেখানে যে চীনে যে এই এসসিওতে ফরেন মিনিস্টারদের মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে তার বক্তব্য খুব খোলামেলা রেখেছেন। বিশেষত এই যে টেররিজমের উপর ভারতের যে দৃষ্টিভঙ্গি, সেটাকে তিনি পরিষ্কার করে তার বক্তব্যে রেখেছেন। এখন এই বিষয়টা আলোচনায় বিশ্লেষণে এই জন্য হলো যে হঠাৎ তিনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? তাহলে কি ভারতের মর্যাদা চীনের কাছে বেড়েছে? এটা একটা প্রশ্ন এসেছে। অথবা এখনই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে কি চীন ভারতের আরও কাছাকাছি আসতে চাইছে? এইটাকে নিয়েই আজকে আমি আপনাদের কাছে বিশ্লেষণ করব। এখন দেখা যাচ্ছে যে কদিন আগেই, আমি পরপর ঘটনাগুলো বলছি যে ঘটনাগুলো হয়েছে, কদিন আগেই দেখা গেল যে যিনি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা, তাকে তিনি এসেছিলেন একটা ইয়েতে সভাতে, তাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইটে করে তাকে লাদাখে পৌঁছে দেওয়া হলো। এইটা চীনের কাছে একটা অন্য মেসেজ, কারণ তিনি আসলে তিব্বতের প্রধান ছিলেন এবং দালাই লামা, তিব্বত হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ ছিল, কিন্তু চীন এটাকে অকুপাই করেছে বলে এই যে বৌদ্ধ ভিক্ষুরা তারা এটা দাবি করে যে চীন জোর করে কবজা করেছে এবং ওখানে ডেমোগ্রাফিকে পাল্টে দিয়েছে এবং চীনের নিজস্ব নাগরিককে ওখানে নিয়ে এসে বসিয়েছে। যেমনভাবে পাকিস্তানও পিওকেতে করেছে, ওখানে চীনও তাই করেছে। এইটা চীনের কাছে একটা মেসেজ। এর বাইরে দেখা যাচ্ছে যে ভারত বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষত আমেরিকার সঙ্গে ট্রেড ডিল নিয়ে ভীষণভাবে নেগোশিয়েট করছে। অর্থাৎ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তিনি যেভাবে একটা এই ট্যারিফ নিয়ে একটা যাকে বলে মানে খেলা যা খুশি তাই আরম্ভ করেছেন বিভিন্ন দেশের সঙ্গে, সে মেক্সিকো হোক, সে কানাডা হোক, সে চীন হোক, সে জাপান হোক, রাশিয়ার তো বলাই নেই, রাশিয়ার উপর তার তো স্যাংশন আছে, এবং ভারত হোক এবং অন্যান্য ছোটো ছোটো দেশগুলো নিয়ে আমি একটা আগে ভিডিওতে বলেছি আপনাদেরকে যে কোন কোন দেশের উপর তিনি কত ট্যারিফ চাপিয়েছেন এবং সবাইকে চিঠি দিয়ে সে কথা তিনি জানিয়ে দিচ্ছেন। এমনকি মায়ানমার পর্যন্ত তাকেও ট্যারিফ চাপিয়েছেন, তাকে চিঠি পাঠিয়েছেন। তো মায়ানমারের যিনি হচ্ছে যে মিলিটারি জুনটা, যিনি এখন মায়ানমার শাসন, তিনি তো একটা মেসেজই করলেন যে আমি ধন্যবাদ
ডোনাল্ড ট্রাম্পকে যে আমাদেরকে স্বীকৃতি না দিলেও আমাদের সরকারকে স্বীকৃতি দিলেও তিনি আমাদের চিঠি পাঠিয়েছেন ট্যারিফের ব্যাপারে। তার কাছে এটা একটা এক ধরনের রেকগনিশন হিসেবে দেখা দিচ্ছে। তো আমি একটুগুলো ঘটনাটা আপনাদেরকে বলছি আর কি। এইবারে দেখা যাচ্ছে ভীষণভাবে ভারত কিন্তু এই ডিলটা, বিজনেস ডিলটা ভীষণভাবে আমেরিকার সাথে করছে, ট্রাম্প প্রশাসনের সাথে করছে। এবং পীযূষ গোয়েল ওখানে ছিলেন ওয়াশিংটন ডিসিতে, যে মিটিং অ্যাটেন্ড করেছিলেন বেশ কয়েকটা, কিন্তু হয়নি। আবার তিনি ফিরে এসেছিলেন, আবার গেছেন এবং সেই ডিল নিয়ে কথাবার্তা চলছে। যদিও রিসেন্ট এই গতকাল আজ ট্রাম্প প্রশাসন বলেছে যে না, আমরা ভারতের উপর 100% ট্যারিফ চাপাবো, কারণ যাতে ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে সস্তায়, সেই তেলটা কিনতে না পারে। তাহলে এটা কি ভারতের একটা বর্ধিত শক্তি? দ্বিতীয় হচ্ছে যে ডলারের যে একটা মূল্য, সেই মূল্যটা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। ডিডলারাইজেশন প্রক্রিয়াটা খুব দ্রুত এগোচ্ছে। অর্থাৎ আমেরিকা কথায় কথায় যে সবাইকে স্যাংশন লাগায় এবং ডলার ছাড়া ব্যবসা করতে পারবে না, এটাকে জোর করে চাপিয়ে রেখেছে। তো সেটাকে কীভাবে কমিয়ে দেওয়া যায়, আমেরিকা নির্ভরতা এবং ডলার নির্ভরতা, ইউএস ডলার নির্ভরতা, সেইটাকে তার যে প্রক্রিয়াটা সেটা খুব জোরদার হয়ে চলছে। যেমন আগে যে 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 মানি ট্রান্সফার সিস্টেম ছিল, সেই মানি ট্রান্সফার সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। আমাদের ভারতের যে ইউপিআই, সেই ইউপিআইয়ের গুরুত্ব বাড়ছে এবং ইউপিআইয়ের মধ্য দিয়ে ছোটোখাটো দেশের সঙ্গে যে মানি ট্রানজ্যাকশন হবে, সেইটা আস্তে আস্তে শুরু হয়েছে এবং লোকাল কারেন্সিতে বিজনেস সেটাও শুরু হয়েছে। এর মানেই এটা একটা ডিডলারাইজেশন প্রসেস চালু হয়েছে। এখন এই ডিডলারাইজেশন প্রসেসে কে মূল ভূমিকাটা নেবে, চাইনিজ মুদ্রা না ভারতীয় মুদ্রা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চীন অবশ্যই চাইবে যে চাইনিজ মুদ্রা ডিডলারাইজেশনের যে প্রক্রিয়া, সেখানে মূল ভূমিকা পালন করুক। ভারত চাইবে না ভারতের রুপি সেটা মূল ভূমিকা পালন করুক, সেইটা একটা বিষয় হতে পারে। এবং চীন এটাও দেখেছে যে ভারত যে ব্রিক্স সামিট কদিন আগে হলো ব্রাজিলে, সেখানে যেখানে প্রধানমন্ত্রী গেছিলেন এবং সেখানে যে টোটাল মিটিং এবং সেই মিটিংয়ের যে এজেন্ডা, সেটা ভারত সেট করেছে এবং সেখানে এতগুলি দেশ, 10-15টি দেশ উপস্থিত থাকলেও, স্থায়ী সদস্য এবং আমন্ত্রিত সদস্য হিসেবে থাকলেও দেখা গেছে ভারতের বক্তব্য সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভারতের মর্যাদা সেখানে অনেক বেশি বেড়েছে। এবারে কি গ্লোবাল যে ব্যালেন্স একটা ছিল, ব্যালেন্স অফ পাওয়ার, গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ারে সর্বদা একটা আপার হ্যান্ডের ভূমিকা নিত মূলত আমেরিকা, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউরোপের যে জোট, তারা একটা আপার হ্যান্ড নিত, তারপরে চীন এবং রাশিয়া তো ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্লোবালের ব্যালেন্সটা, পাওয়ার ব্যালেন্সটা, সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখন আর কারো একার হাতে এই গ্লোবাল পাওয়ার ব্যালেন্সটা কিন্তু থাকছে না, এইটা শিফট হচ্ছে। অর্থাৎ এখন আর এককভাবে আমেরিকা আর গ্লোবাল পাওয়ার হিসাবে কিন্তু আর নিজের কর্তৃত্ব সেটা ফলাতে পারছে না। এবং যে গ্লোবাল অ্যাফেয়ার্স, বিভিন্ন ধরনের যে বিভিন্ন ঘটনা, অর্থাৎ এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলুন, গাজা এবং ইসরায়েলের যুদ্ধ বলুন, সব জায়গাতেই, বা যে ভারত পাকিস্তান যুদ্ধ ছোট্ট একটা হয়ে গেল 2-3 দিনের, এর বাইরে বলুন, বারবার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং সেখানে আমেরিকার হস্তক্ষেপ, এই সমস্ত বিষয়ে কিন্তু ভারত একটা তার বক্তব্য নতুন করে রাখছে। অর্থাৎ একটা যে গ্লোবাল ব্যালেন্স ছিল, সে ব্যালেন্সটা কিন্তু আস্তে আস্তে শিফট হচ্ছে। এখন এককভাবে আর যে আমেরিকার কথাতেই বা আমেরিকার যে সমস্ত পুষ্ট দেশগুলো আছে তাদের সমর্থনে, তাদের কথাতেই সারা পৃথিবীর সমস্ত সিদ্ধান্তগুলো হবে, তা কিন্তু এখন হবে না। ভারত সেখানে সব ব্যাপারে মাথা ঘামাচ্ছে। তারও কয়েকটা উদাহরণ কিন্তু এর মধ্যে আছে। এবং এই যে বিজনেস সংক্রান্ত যে হার্ড বার্গেনিং, সেটাও কিন্তু সবাই লক্ষ্য করছে যে একমাত্র ভারতই পাচ্ছে যে আমেরিকার সঙ্গে ভয়ানক হার্ড বার্গেন করতে। কারণ ডোনাল্ড ট্রাম্পও জানেন, তিনি একবার বলেছিলেন যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ এ টাফ বার্গেনার। তো সেটা তার মনে আছে। তো ভারত সহজেই আমেরিকা জোর করে যা চাপিয়ে দিবে, সেটা যে ভারত মানবে না, সেটা তো পরিষ্কার করতে। এবং বেশ কয়েকটা ক্ষেত্রে কৃষি, দুগ্ধজাত সামগ্রী, বনজ সামগ্রী, সমস্ত বিভিন্ন কয়েকটা ক্ষেত্রে ভারত কোনোভাবেই সেই আমেরিকার হস্তক্ষেপ সেটা খুব একটা মেনে নেবে না। এরপর দেখা যাচ্ছে ডিফেন্স ডিলের ব্যাপারে ভারত কিন্তু ভীষণভাবে তার যে বক্তব্য, ভারতের যে বক্তব্য, সেটা
পরিষ্কার করে দিয়েছে। এবং আমেরিকার থেকে ক্রায়োজেনিক মেশিন, হ্যাঁ, তাছাড়া আরও অন্যান্য যে ডিলগুলো হবে সেই ডিলগুলো কিন্তু ভারত তার সত্ত্বে করতে চেয়েছে। রাশিয়ার কাছ থেকেও ভারত কিছু যে যুদ্ধাস্ত্র সেগুলো কিনতে চাইছে, এবং ফ্রান্সের কাছ থেকে তো অলরেডি কিনেছে, রাফেল কিনেছে, এবং ফ্রান্সের সঙ্গেও কোনো কোনো বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা আগের দিনে আছে। অতএব ভারত যে এককভাবে আমেরিকা নির্ভর যুদ্ধাস্ত্র কেনার ক্ষেত্রে তা নয়, ভারত যে এককভাবে রাশিয়া বা ফ্রান্স নির্ভর তা নয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত তার শর্তে এই যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেটা করতে চাইছে। অর্থাৎ ডিফেন্স ম্যানুফ্যাকচারিংটা একতরফা চাপিয়ে দিলে হবে না, আর শুধু বায়ার সেলারের সম্পর্কে হবে না। ভারত চাইছে যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ভারতে হোক, এবং জয়েন্ট কোলাবোরেশনে হোক, এবং কোফান্ডিংয়ের মধ্যে দিয়ে হোক। এককভাবে আমাকে কেউ বিক্রি করে আমি শুধু কিনে নেব, সেটা কিন্তু আর হবে না। এবং এই যে কো ডেভেলপার, এই অ্যাটিটিউডটা ভারতের সবার কাছে খুব গুরুত্ব পেয়েছে। অর্থাৎ আপনি ইঞ্জিনিয়ার পাঠান, আমারও ইঞ্জিনিয়ার থাকবে, আপনার যন্ত্রপাতি পাঠান, আমারও যন্ত্রপাতি থাকবে, মিলিয়ে দুজনে মিলে তৈরি করা, এবং ভারতের মাটিতে তৈরি হবে। শুধুমাত্র আপনি বলবেন আমি কিনে নেব, সেটা কিন্তু হবে না। এবং ট্রাম্পের যে টান্টারাম, মানে যাকে বলে সেই যেমন বধ ঝেলে এইমাত্র রাগ করছে, এইমাত্র হাসছে, এইমাত্র খেলছে, সেরকম টান্টারাম, সেটা কিন্তু কেউই আর পছন্দ করছে না। সারা গ্লোবাল যে কমিউনিটি তার ট্রাম্পের এই খামখেয়ালিপনা এবং খুশি মতো ট্যারিফ চাপিয়ে দেওয়া, কাউকে কেউ এই মুহূর্তে বন্ধু, কেউ পর মুহূর্তে শত্রু, কাউকে বলছে আমি পয়সা দেবো, কাউকে বলছি দেবো না। ইউক্রেনকে একবার বললে আমি কোনো অস্ত্র দেবো না, আর আজকে বলছে যে না, ইউক্রেনকে আমি অস্ত্র পাঠিয়ে দিয়েছি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য, রাশিয়াকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। তো এরকম যে একটা তার যে খামখেয়ালি ভাব এই যুদ্ধ ব্যাপারে বলুন, আর এই ট্যারিফ অর্থাৎ এই যে ট্যাক্স বসানোর ব্যাপারে বলুন, এটা সারা পৃথিবীর কোনো দেশই কিন্তু সেটা পছন্দ করছে না। এবং তিনি যেটা রাশিয়া ইউক্রেন ওয়ার বলেছিলেন বারবার, আমি স্টপ করে দিচ্ছি, স্টপ করে দেবো, দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার তো মোটেও স্টপ হয়নি। এই গত সপ্তাহেও 1-2-3 দিন আগেও পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্তরে ভীষণভাবে আক্রমণ করেছে। এবং তার সাথে যখন পিস ডিল চলছে তখনও দেখা গেছে যে ইউক্রেনে যে ড্রোন আক্রমণ করেছে রাশিয়া বিভিন্ন স্তরে। অতএব সে যে ডোনাল্ড ট্রাম্প যে ইয়েটা করতে চেয়েছিল যে সে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ বন্ধ করেছে, সেটা করতে পারেনি, এবং গাজা ইসরায়েলের সমস্যা মিটিয়ে দিয়ে সেটা সেখানে কিছুই সলভ করে উঠতে পারেনি। এবং কেবলমাত্র আমি ব্যবসার ভয় দেখিয়ে বিজনেস ডিলের কথা বলে পাক এবং ইন্ডিয়া পাক যুদ্ধকে থামিয়ে দিয়েছি, এই একটা ফলস ক্লেম তিনি অবিরত বারবার করে যাচ্ছেন। 20-25 বার একই কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিংয়ে বলেছেন। যদিও ভারত তার পক্ষ থেকে তার যা বক্তব্য সেটা তারা বলে দিয়েছে যে এটা কেউ কোনো ডিল করেনি, এটা সরাসরি দু দেশের সঙ্গে ডিল হয়েছে, এবং সেটা পাকিস্তানের অনুরোধেই হয়েছে। এর বাইরেও তিনি বলছেন কঙ্গোর মধ্যে যে একটা সিভিল ওয়ার চলছে, সেই সিভিল ওয়ার আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দেবো, কিন্তু সেটা একটা ফলস ক্লেম। কঙ্গোতে এখনও পর্যন্ত সিভিল ওয়ার তো বন্ধ হয়নি, এবং সিভিল ওয়ার প্রায় লেগেই চলেছে। এবং ভারত তার যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং, এই যে আকাশ অ্যান্টি মিসাইল, তেজস, এই সমস্ত নিজস্ব ম্যানুফ্যাকচারিং, সেই নিজস্ব ম্যানুফ্যাকচারিং কিন্তু অন্যান্য দেশে বিক্রির জন্য একটা বিজনেস করতে শুরু করেছে, এবং বহু দেশ ভারতের এই সমস্ত যে যুদ্ধাস্ত্র, সেই যুদ্ধাস্ত্র এখন কিনতে চাইছে। তার কারণই হচ্ছে তারা দেখেছে এই অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তানে যে ছোট্ট যুদ্ধ হলো, যেখানে পাকিস্তান যতই ক্লেম করুক আমরা জিতে গেছি, কিন্তু আসলে তাদের অবস্থা যে অত্যন্ত খারাপ হয়েছে সেটা তারা এখন ভালোভাবেই বুঝতে পারছে। এবং ভারতের যে যুদ্ধাস্ত্র টেস্টেড এবং যথেষ্ট কাজের, এবং নিখুঁত জায়গায় নিখুঁতভাবে ঠিক নিখুঁত সময়ে সেটা প্রয়োগ হতে পারে, সেটা সারা পৃথিবীর সমস্ত দেশ বুঝে গেছে। তারপরে ইন্ডিয়া ইজ আনলকিং বিজনেস উইথ স্মল কান্ট্রিজ। আর যে সমস্ত ছোটো ছোটো দক্ষিণ আফ্রিকার দেশগুলো আছে এবং অন্যান্য যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে ভারত কিন্তু তার ব্যবসা বাণিজ্য বাড়ানোর কিন্তু চেষ্টা করছে। এবং আমেরিকার নিচেই, মেক্সিকোর নিচেই ত্রিনিদাদ টোব্যাগোতে যে প্রধানমন্ত্রী যে সেখানের সঙ্গেও বিভিন্ন চুক্তি করে এসছেন, এটা কিন্তু খুব কম ব্যাপার নয়। এবং যেটা গ্লোবাল সাউথ বলা হচ্ছে, গ্লোবাল সাউথের যে দেশগুলো, সেই দেশগুলো যে ভারত আগামী দিনে যে লিড করবে, সেইটা আজকের দিনে আর বলার অপেক্ষা রাখে না। এবং ভারতের সঙ্গে ওয়েস্টের সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে, সে ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, এবং অন্যান্য ছোটো ছোটো দেশগুলো বলুন, পোল্যান্ড বলুন, সুইডেন বলুন, ডেনমার্ক বলুন, এই সমস্ত যে দেশগুলো, এই সমস্ত দেশগুলোতে তার সঙ্গে ভারতের যে সম্পর্ক, এবং যে আরব ওয়ার্ল্ড, সৌদি আরব, ইউএই, কাতার, দুবাই, বাহারিন, এই সমস্ত আরব ওয়ার্ল্ডের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এর বাইরে ইরানের সঙ্গে ভারতের যে সম্পর্ক,
সেটা কিন্তু যেরকম ছিল সেই রকমই আছে। অর্থাৎ ভারত কোনো কারণেই একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে বিশ্বাস করে না, যে একমাত্র আমেরিকায় সবাই সারা পৃথিবীকে ডোমিনেট করবে, অথবা রাশিয়া ডোমিনেট করবে, অথবা চীন ডোমিনেট করবে। এরকম ইউনিপোলার ওয়ার্ল্ডে ভারত বিশ্বাস করে না। এখন হচ্ছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ ক্ষমতাটা বিকেন্দ্রিত হয়ে যাচ্ছে। শুধুমাত্র ওয়েস্টের হাতে ক্ষমতা থাকবে না, শুধুমাত্র আমেরিকার হাতে ক্ষমতা থাকবে না, না রাশিয়া বা চীনের হাতে থাকবে। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন রকমের পাওয়ার ইকুয়েশন চেঞ্জ হচ্ছে, এবং ভারতে সেই পাওয়ার ইকুয়েশনের একটা অঙ্গ। এবং ভারত কোনো পার্টিকুলার যে একটা সাইড, সেই সাইডটা নিয়ে ঠিক আছে আমি আমেরিকার পক্ষে আছি তা নয়, আমি রাশিয়ার পক্ষে আছি আমি তাই নয়। চীনের সঙ্গে তো পক্ষে বিপক্ষে থাকার কোনো ব্যাপারই। চীনের সঙ্গে কিছু কিছু বর্ডার সংক্রান্ত ছোটোখাটো লড়াই ঝগড়া হলেও বিএসএফের সঙ্গে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে দেশের সঙ্গে চীনের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়নি। একমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে তো পুরো ব্যবসা বাণিজ্য বন্ধ, বাংলাদেশের সঙ্গেও অনেকাংশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে, তারপর দিয়ে কোথাও হয়নি। অর্থাৎ এখন যে পৃথিবীটা মাল্টিপোলার, সেইটা কিন্তু ভারত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে এটা আর আগের মতো আর হবে না। এবং আপনারা বোধহয় জানবেন, আগে যেমন যে মানি ট্রান্সফারটা সুইফটের মাধ্যমে হতো। সুইফট হচ্ছে একটা বেলজিয়ামে তার অফিস। আগে সুইফট ছাড়া আপনি এক জায়গা থেকে এক ব্যাঙ্কিং ট্রান্সফার কিছু করতে পারতেন না। এখন সুইফটের যে মার্কেটিং পার্সেন্টেজ ছিল, সেখান থেকে বহু পার্সেন্টেজ কমে গেছে। এখন 100% থেকে সুইফটের ট্রান্সফার বিজনেস হচ্ছে 46%-এ নেমে এসছে। আমি একটা ডাটা দেখছিলাম, একটা ইনফরমেশন, একটা তথ্যতে, যে ফিরে এসেছে। এবং সে ফলে কী হচ্ছে, ভারতের যে ইউপিআই, তাই ইউপিআইয়ের ইম্পর্টেন্স অনেক বেশি বাড়ছে ভারতের মধ্যে এবং ভারতের বাইরেও। এবং অন্যান্য দেশে চাইছে ভারত তথা তার যে নিজস্ব কাছাকাছি দেশগুলো যে সবার সঙ্গে নিজস্ব মুদ্রাতে বিজনেস করতে, অর্থাৎ ট্রান্সফার করতে। কেউ আর ডলারকে আগামী দিনে ভীষণভাবে করতে চাইছে না। ইয়েতে ইউএনএতে ভারতের যে ভূমিকা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ইউএনএতে ভারত কিছুদিন আগে আফগানিস্তান সংক্রান্ত একটা রেজলিউশনে ভারত কিন্তু সেখানে ভোট দিতে আসছেন থেকে, যে না আমরা এই ব্যাপারে ভোট দেবো না, আফগানিস্তানের ব্যাপারে যে একটা রেজলিউশন, যে আফগানিস্তানকে স্যাংশন আরও বাড়ানো হোক, কেউ ওখানে যাবে না, আর বিভিন্ন রকমের যে স্যাংশনগুলো ছিল, এবং ওখানে ইমিডিয়েট ইনক্লুসিভ গভর্নমেন্ট আনতে হবে, এইসব যে বিভিন্ন তথ্য জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল ইউএন। সেখানে ভারত অ্যাবস্টেন থেকে যে ভোট দেয়নি, যে না আমরা ইউএন, আমি এই নিয়ে একটা ভিডিও আগে করেছি, যে না আমরা ইউএনএ এই শর্তে রাজি নই। একমাত্র ইউএন সেখানে যদি টেররিজম শব্দটা, এবং যে টেররিজম যে একটা দেশ থেকে একটা দেশে যাচ্ছে, এবং যে ইন্টারস্টেট টেররিজম যে একটা দেশের ক্ষতি করছে, সেটা যদি স্পেসিফিক করে না লেখা হয়, বিশেষত কাশ্মীর এবং পহলগামের ঘটনা যদি না লেখা হয়, তারপর আমরা সেই জয়েন্ট স্টেটমেন্টে সই করার ফলে সেই স্টেটমেন্টে ভারত সই করেনি, এবং সেখানে মত দেয়নি, ভোটাভুটিতে হয়নি, এবং ভোটাভুটিতে হচ্ছে অ্যাবসেন্ট থেকেছে। এবং আজকে যে গ্লোবাল সাউথের যে ছোটো ছোটো দেশগুলো, তারা ভারতের যে ভূমিকা এই যে জিও পলিটিক্সে, ওয়ার্ল্ড পলিটিক্সে, এই ভারতের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দিচ্ছে। গ্লোবাল সাউথের দেশগুলো চাইছে ভারত আরও এগিয়ে যাক, তারা ভারতকে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে জায়গা দেওয়ার জন্য দাবি তুলছে। তো এইটা কোনো একটা মামুলি ব্যাপার না। অর্থাৎ ভারতের এই যে বর্ধিত মর্যাদা, ভারতের এই যে বর্ধিত শক্তি, সৈন্য শক্তি, আর্থিক শক্তি, ভারতের জিডিপি যেভাবে বাড়ছে, ভারত যেভাবে তার অর্থনীতিকে আজকে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে টেনে তুলে নিয়ে এসছে, এই যে বর্ধিত ভারতের একটা শক্তি এবং প্রভাব, এই প্রভাবটা কি শি জিনপিংকে, রাশিয়ার চাইনিজ প্রেসিডেন্টকে নতুন করে নতুন করে ভাবানোর চেষ্টা করেছে? তিনি কি বিষয়টা নতুন করে ভাবতে চাইছেন? তিনি কি ভারতের সঙ্গে সমস্ত দ্বন্দ্বকে সরিয়ে রেখে আগামী দিনে আবার নতুন করে একটা মধুর সম্পর্ক তৈরি করে সীমা বিবাদ বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো, সেগুলোকে মেটাতে চাইছেন? একজন বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে ডেকে মিট করা এবং কথাবার্তা বলা, সেটা তাই ইঙ্গিত দিচ্ছে। হয়তো তিনি, কারণ কিছুদিন ধরে খবর ছিল যে শি জিনপিং হাউস অ্যারেস্ট হয়েছেন, তার মিলিটারিরা দুভাগে বিভক্ত হয়ে গেছে, এবং তারা শি জিনপিংকে রিটায়ার হতে বলছে, এরকম একটা গসিপ বাজারে ছড়েছিল। তার সত্যি কিনা আমি সেটা জানি না। আমি এটা নিয়েও একটা মাঝখানে ভিডিও করেছিলাম। তবে কি চায়নাতে পালাবদল হতে চলেছে? কিন্তু তারপরে নির্দিষ্ট সেরকম কোনো খবর এখনও এসে পৌঁছায়নি। তো ফলে এই যে ভারতের যে বর্তমান পরিস্থিতিটা, যে এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে ভারত একটা বর্ধিত শক্তি হিসাবে মাথা তুলে দাঁড়াচ্ছে, এইটা হয়তো চীনের কাছে একটা নতুন করে মেসেজ পৌঁছেছে। এবং সেই মেসেজটাকেই একটা ভেবে নিয়ে, এবং মেসেজটা গুরুত্ব ভেবে নিয়ে, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন,
এবং আলোচনা করেছেন, এটা ভারতের কাছে একটা খুব গর্বের ব্যাপার। আগামী দিনে ভারতের যে বর্ধিত শক্তি, এই শক্তিটা বিশ্বে একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি করবে এবং সেটা আজকের দিনে প্রমাণিত হচ্ছে। ভারত অনেক বারণ করা সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কিনা কমায়নি, ভারত ইরান থেকেও তেল নেওয়া কমায়নি। শুধু তাই নয়, ভারত পৃথিবীর এখন 40টা দেশ থেকে প্রায় এনার্জি কিনছে, কারণ ভারতের জনগণের জন্য যা করণীয় সেটা ভারত করবে। এটা পেট্রোলিয়াম মিনিস্টার আমাদের একটা সিএনবিসির যে রিপোর্টার, তার সঙ্গে আলোচনায় পরিষ্কার করে দিয়েছেন যে উইল ডু আওয়ার বেস্ট ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার পিপল, ফর আর ইন্ডিয়ান কনজিউমার্স। তো ফলে এই যে ভারতের বর্ধিত যে শক্তি এবং বর্ধিত প্রভাব, এটাকেই মনে হয় সমীহ করে শি জিনপিং বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আগামী দিনে এমন হতে পারে, দেখা গেল যে শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বা চীনে বা অন্য কোনো দেশে যে দুজনের সামনাসামনি বসে আলোচনা করলেন আরও বেশি বেশি করে, এবং দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে গেলেন, এবং দেশের যে বর্ডার সংক্রান্ত যে সমস্যাগুলো আছে বা অন্যান্য যে সমস্যাগুলো আছে, বা ওয়ার্ল্ড পলিটিক্সে জিও পলিটিক্সে চাইনি যে ভূমিকাটা পালন করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে বিশেষ করে তাইওয়ান প্রশ্নে চীন যেমন তাইওয়ানকে দখল করে নিতে চাইছে, সেইটা চীনের একটা আগ্রাসী নীতি। তো সেই আগ্রাসী নীতিটাকে কীভাবে ঠেকানো যায় সেই ব্যাপারে, বা চীন হয়তো সেভাবে ভাবছে যে আগামী দিনকে আমাদেরকে অন্যভাবে ভেবে নিয়ে যে স্থানীয় বন্ধু হিসাবে ভারতকে সঙ্গে নিয়ে চলতে হবে আগামী দিনে, তবে হয়তো আমরা নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবো এবং নিজেদের যে ক্ষমতা এবং আর্থিক যে শক্তি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ভারত একটা মস্ত বড় বাজার, এই বাজারকে ছেড়ে দিয়ে কেউ কোনো দেশই আজকে আর ভাবতে পারছে না যে তার মাল তৈরি করা, মাল বিক্রি করা। কারখানায় তো মাল শুধু তৈরি করলে হবে না, সেই মালকে বিক্রি করতে হবে, তার জন্য বাজার চাই। নিজের দেশের বাজার তার জন্য পর্যাপ্ত নয়, অর্থাৎ অন্যান্য বাজার যেখানে যে সমস্ত মাল উৎপাদন হবে সেই মাল সেখানে বিক্রি হলে অন্য দেশে যেখানে চাহিদা সেসব মালে বিক্রির একটা বাজার সব দেশের দরকার। ভারত একটা মস্ত বড় বাজার, এবং ভারতের যে উৎপাদন সেটাও যে অন্য দেশে বিক্রি হবে সেটাও ভারত ভীষণভাবে চেষ্টা করছে এবং বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে, এবং ভারতের থেকে বিভিন্ন মালপত্র অন্যান্য দেশে এক্সপোর্ট হচ্ছে। এই বর্ধিত শক্তিটাকেই চীন এখন সমীহের চোখে দেখছে। তো এই ভিডিওটি আপনারা লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।